আচ্ছা, আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়। কততম অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। মেকানিক্স কাজে টুলস ও ইনস্ট্রুমেন্টের ব্যবহার। ইউজ অফ টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইন জেনারেল মেকানিক্স। আচ্ছা, টুলস হচ্ছে টুলস বা যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যেসব যন্ত্রপাতি আছে সেগুলাই। তারপর আমরা এই যে এখানে কয়েকটা চিত্র দেখতে পাচ্ছি, কয়েকটা চিত্র। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মেকানিক্স কাজের টুলস ও ইনস্ট্রুমেন্টের ব্যবহার। এই যন্ত্রগুলার বা ইনস্ট্রুমেন্টস গুলোর আমরা কি করব, পরিচয় অধ্যায়ের ভিতরে জানবো। আপাতত অধ্যায় সম্পর্কে আমরা জেনে নিই। বলতেছে যে সাধারণত বাসাবাড়ির কাজে যেমন প্যারেক ঢুকানো, স্ক্রু খোলা, আটকানো, কোনো কিছু কাটা, মাপ নেওয়া ইত্যাদি কাজের জন্য কোনো মেশিনের প্রয়োজন হয় না। ওয়ার্কশপের কর্মীগণ প্রয়োজন অনুসারে শারীরিক শক্তি দিয়ে চালিয়ে নির্দিষ্ট কাজ করে থাকে। যে সকল টুলস মানুষের শারীরিক শক্তির সাহায্যে পরিচালিত হয়ে ওয়ার্কশপের সাধারণ কাজ অথবা অন্য যন্ত্রের সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয়, যেমন হাতুড়ি, ফাইল, হ্যাক্স, স্ক্রুড্রাইভার, রেঞ্চ, স্প্যানার, ট্যাপ রেঞ্চ, ডাইস্টক, ড্রিল চাক, চাকি, নাম্বার পাঞ্চ, লেটার পাঞ্চ, পিন পাঞ্চ, সিজেল, প্লায়ার, বাইস ইত্যাদি। আবার কিছু মেজারমেন্ট করার জন্য, মেজারমেন্ট মানে কি, পরিমাপ করা, মাপ নেওয়া, মেজারমেন্ট করার জন্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। যেখানে যে টুল ব্যবহার করা উচিত সেখানে কেবল তাই ব্যবহার করতে হবে। আবার যেখানে হস্তচালিত টুলস দ্বারা সম্ভব নয় সেখানে পাওয়ার টুলস ব্যবহার করতে হবে। পাওয়ার টুলস মানে যেগুলো যন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়, মোটর দ্বারা, বিদ্যুৎ দ্বারা। এই অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারবো প্রয়োজনীয় টুলস নিরাপদে ব্যবহার করতে পারবো, এটা জানতে পারবো আমরা। 2 নম্বর শিখতে পারবো প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টস নিরাপদে ব্যবহার করতে পারবো, এই দুইটা শিখতে পারবো। উল্লিখিত শিক্ষণফলগুলো অর্জনের লক্ষ্যে এই অধ্যায়ে আমরা দুটি জব সম্পন্ন করব। এই দুটি জবের মাধ্যমে জেনারেল মেকানিক্স কাজে টুলস ও ইনস্ট্রুমেন্ট এর নিরাপদে ব্যবহার সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা অর্জন করব। জবগুলো সম্পন্ন করার পূর্বে প্রয়োজনীয় তাত্ত্বিক বিষয়সমূহ জানব। এখানে পড়ব আমরা টুলস পরিচিতি। টুলস এটি একটি ইংরেজি শব্দ। কোনো জব বা ওয়ার্কপিস মানে যেখানে কাজ করা হয়, প্রয়োজন অনুযায়ী পূর্ব নির্ধারিত আকার, আকৃতি এবং মসৃণতায় পরিবর্তন করার জন্য যান্ত্রিক সুবিধা সম্মিলিত যে ডিভাইস সমূহ ব্যবহার করা হয় তাদেরকে টুলস বলা হয়। কাজের জন্য কাজটা হতে পারে বিভিন্ন প্রকার, হতে পারে আকার, আকৃতি, মসৃণতায়। এসবে কি করার জন্য, পরিবর্তন করার জন্য যেসব যান্ত্রিক সুবিধা সম্মিলিত যে ডিভাইস গুলো ব্যবহার করা হয়, ডিভাইস বলতে গেলে এক যন্ত্রকে বোঝাচ্ছে, ব্যবহার করা হয় তাদেরকে টুলস বলা হয়। অন্যভাবে বলা যায় টুলস হলো এক প্রকার যন্ত্র বা যন্ত্রাংশের সমষ্টি যা কোনো ধাতু বা ওয়ার্কপিস থেকে অতিরিক্ত প্রয়োজনীয় ধাতু কেটে বা ক্রয় করে নির্দিষ্ট আকার, আকৃতি এবং মসৃণতা দেওয়ার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ টুলস হলো এক প্রকার হাতিয়ার যা ব্যবহারের মাধ্যমে কাজ সহজ সাধ্য হয়। এটা হলো টুলসের পরিচিতি। আমরা পরের পেজে যাব। ঠিক আছে, এডিট নিয়ে নিলাম, তারপর কলম নিয়ে নিব, এই যে কলম, তারপর আমরা জুম করব। আচ্ছা, এই অধ্যায়টা আমরা পড়ছি, যেটা চেঞ্জ করে নেই, এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, তারপর এই যে 28 নম্বর পেজে আছে, 28 নম্বর পেজ, এখানে কয়েকটা যন্ত্রাংশের চিত্র দেওয়া আছে, টুলস, যেগুলোকে একত্রে বলা হয় টুলস।
এখানে আমরা আঞ্চলিক ভাষায় বা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। একে হাতুড়ি ডাকা হয়, একে স্ক্রু একে ডাকা হয়। এভাবে বিভিন্ন নামে এক একটাকে ডাকা হয় এক এক এলাকায়। কিন্তু বইয়ের ভাষায় এগুলোর পরিচয় রয়েছে, এগুলোর কাজের বিবরণ রয়েছে, আমরা সেগুলো আজকে জানবো। টুলসের শ্রেণীবিভাগ প্রথমে জেনে নিব টুলস কত প্রকার বা কত বিভাগ শ্রেণীবিভাগ। মেকানিক্স কাজে যেসব টুলস ও ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হয় তাদের কাজের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে প্রধানত 5 ভাগে বিভক্ত করা যেতে পারে। কয় ভাগে? 5 ভাগে। কিসের উপর নির্ভর করে? কাজের ধরন, কাজের এবং বৈশিষ্ট্য। এই এই দুইটা প্রকারের উপর বেস করে এই দুইটা জিনিসের অনুসারে তাদেরকে কয়টা ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যেতে পারে। এক, মার্কিং বা লেআউট টুলস। দুই হচ্ছে কাটিং টুলস। তিন হচ্ছে আনুষঙ্গিক হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, মেশিন টুলস। এইগুলো এখানে মার্কিং মানে যেগুলো দ্বারা দাগ দেওয়া হয়, পরিমাপ নেওয়া হয়। কাটিং টুল মানে যেগুলো দ্বারা কোনো কিছু কাটা হয়। আনুষঙ্গিক হ্যান্ড টুলস যেগুলো সহযোগিতা কাজে লাগে। পাওয়ার টুলস যেগুলো মোটর দ্বারা পরিচালিত হয়। মেশিন টুলস যেগুলো যন্ত্রাংশের মাধ্যমে পরিচালিত হয়। তারপর হচ্ছে টুলসের ব্যবহার। মার্কিং বা লেআউট টুলস হচ্ছে, এটার বর্ণনা দিয়েছে, এটার পরিচয় হচ্ছে এখানে যে মার্কিং লেআউট টুলস কাজ আরম্ভ করার পূর্বে অথবা কাজের সময় ড্রয়িং অনুযায়ী ধাতুখণ্ডের উপরিভাগে যে সকল টুলস দ্বারা মার্কিং করা হয় বা দাগ কেটে চিহ্ন দেওয়া হয় বা চিহ্নিত করার কাজে সাহায্য করে সেসব টুলসকে মার্কিং বা লেআউট টুলস বলা হয়। এটা হচ্ছে কি, দাগ দেওয়ার ক্ষেত্রে যেসব টুলস ব্যবহার করা হয় এটাকে বলা হয়েছে। তারপর হচ্ছে প্রদত্ত ড্রয়িং অনুসারে কার্যবস্তুর উপরিতলে ড্রয়িং বা নকশা অঙ্কন করাকে মার্কিং অথবা লেআউট বলা হয়। কাগজের উপর পেন্সিল ব্যবহার করে যে নিয়মে মেকানিক্যাল ড্রয়িং করা হয় অনুরূপ নিয়মে মার্কিং অথবা লেআউট টুলস ব্যবহার করে কার্যবস্তু তৈরি করার জন্য ওয়ার্কপিসের উপর মার্কিং অথবা লেআউট করা হয়। বেঞ্চ ওয়ার্ক, বেঞ্চের কাজ। শীট মেটাল ওয়ার্কিং, ড্রিলিং এর ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান চিহ্নিত করার জন্য লেআউট ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রকার মার্কিং অথবা লেআউট টুলস সমূহ হলো, আমরা প্রথমে পাবো হচ্ছে সেন্টার পাঞ্চ। বিন্দু চিহ্নিত করতে সেন্টার পাঞ্চ ব্যবহার করা হয়। এটি সাধারণত গর্ত বা ড্রিল করার সময় একটি গর্তের কেন্দ্র চিহ্নিত করতে ব্যবহৃত হয়। সেন্টার পাঞ্চ এর পয়েন্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা হচ্ছে সেন্টার পাঞ্চ। এটা হচ্ছে ড্রিল মেশিনের মাথায় থাকে। এরকম ড্রিল মেশিনের মাথায় বিভিন্ন যন্ত্র দিয়ে ড্রিল করা হয়। সাধারণত মনে করা হয় যে ড্রিল মেশিনে শুধু একটা মাথায় একটা থাকে, এটা এরকম না। এখানে অনেকগুলা পয়েন্ট থাকে যেগুলো দিয়ে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ছিদ্র করার জন্য বিভিন্নভাবে কাজে সহযোগিতা করে। ডট পাঞ্চ সেন্টার পাঞ্চের ন্যায় কাজ করে, কিন্তু ডট পাঞ্চের পয়েন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের পেজ যাব। পরের পেজ পরের পেজে এবং এখানে হচ্ছে স্ক্রাইবার। এখানে কি পাওয়া গেছে? এখানে হচ্ছে স্ক্রাইবার হলো একটি হ্যান্ড টুল যা দিয়ে ধাতব কাজে মেশিনিং বা ওয়েল্ডিং বা কাটিং করার আগে ওয়ার্কপিসে লাইন চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। ধাতব কাজে মেশিন ওয়েল্ডিং, জ্বালা দেওয়া বা কাটিং করা আগে ওয়ার্কপিসে লাইন চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। স্ক্রাইবার ব্যবহারের প্রক্রিয়াটিকে স্ক্রাইবিং বলা হয় এবং এটি মার্কিং করার একটি অংশ। এই যে স্ক্রাইবার, চিত্রে স্ক্রাইবার দেখা যাচ্ছে। তারপর হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার্স।
একটি হার্মাফ্রোডাইট ক্যালিপাসের একটি পা ভিতরের দিকে বাঁকানো থাকে এবং একটি সোজা পা একটি ধারালো বিন্দুতে শেষ হয়। এই ধরনের ক্যালিপার একটি সমতল বা বাঁকা পৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট দূরত্বের লাইন স্ক্রাইব করার জন্য বা আঁকার জন্য ব্যবহৃত হয়। এই যে হার্মাফ্রোডাইট ক্যালিপার্স, এটা দিয়ে যে এরকম যন্ত্র অনেক সময় দেখা যায়। এগুলো দিয়ে কি করে, এই যে একটি সোজা পা একটি ধারালো বিন্দু শেষে এই ধরনের ক্যালিপার একটি সমতল বা বাঁকা পৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট দূরত্বে কি করে লাইন এঁকে দেয়। তারপর হচ্ছে আমরা পাবো ইনসাইড ক্যালিপার্স। ইনসাইড ক্যালিপার্স ভিতরে গর্তের ব্যাস ভিতরে একটা চিত্র যেমন থাকে, এটার ভিতরের মাপ নেই এবং পৃষ্ঠের মধ্যে দূরত্ব পরিমাপ করে। তারপর হচ্ছে আউটসাইড ক্যালিপার্স। এখানে কি বলেছে, আউটসাইড ক্যালিপার্স কার্যবস্তুর ব্যাদ এবং বাইরের ব্যাস পরিমাপ করে। এই যে আউটসাইড ক্যালিপার্স দেখতেন, আউটসাইড ক্যালিপার্স। তারপর হচ্ছে ডিভাইডার। এটি দুই বা বিশিষ্ট একটি পরীক্ষণ ও মাপন হ্যান্ড টুল। এই যে ডিভাইডার, এটিকে মার্কিং এর কাজে সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়। ডিভাইডারের পা দুটি ক্রমশ সরু হয়ে প্রান্ত বাক্স চলে থাকে। এটির সাহায্যে স্টিল রুল থেকে মাপ তোলা, বৃত্ত বা বৃত্তচাপ অঙ্কন, দুইটি বিন্দু বা রেখার দূরত্ব নির্ণয় করা এবং রেখাকে বিভক্ত করা যায়। এটা হচ্ছে ভিত্তির আকার ক্ষেত্রে কি করে কাজে দেয় ডিভাইডার। তারপর হচ্ছে আমরা এটির সঙ্গে তো পরিচয় জানতেছি। সারফেস গ্যাস, এটা কি, এই যন্ত্রটার নাম হচ্ছে সারফেস গ্যাস প্রাথমিকভাবে গ্রাউন্ড মানে ভূমি থেকে রেফারেন্স পৃষ্ঠগুলোকে নির্ভুল উলম্ব বা আনুভূমিক পৃষ্ঠ নির্দেশ করতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সারফেস প্লেটের উপর সারফেস গেজ, মার্কিং ব্লক ইত্যাদি যন্ত্র রেখে বস্তুর উপরিভাগের সমতলতা পরীক্ষা করা যায়। তাছাড়া ওয়ার্কপিসকে সাধারণত সারফেস প্লেটের উপর রেখে মার্কিং করা হয়। এটা হচ্ছে কি সারফেস প্লেট, যেটার উপর রেখে কি করে বিভিন্ন যন্ত্রাংশ মার্কিং করা হয়। তারপর হচ্ছে পরে পেজ যাব, 30 নম্বর পেজ। 30 নম্বর পেজে আছেন বার্নিয়ার হাইট গেজ। কি আছে, বার্নিয়ার হাইট গেজ। এই যে বার্নিয়ার হাইট গেজ, এটা দ্বারা কি করা হয়, পরিমাপ নেওয়া হয়, মাপ যোগ করা হয়। এটি একটি প্রত্যক্ষ, শুকনো ও সরল উচ্চতা ও উলম্ব দূরত্ব মাপক যন্ত্র। এটি কি করে, প্রত্যক্ষ দেখে দেখে মাপ করা যায়, শুকনো এবং সরল উচ্চতা একদম ঠিক সোজা উচ্চতা, উলম্ব এটাও উলম্ব দূরত্ব, এটাও কি করা হয়, মাপ করা হয় এই যন্ত্রের মাধ্যমে। মেশিন শপে ও মেটাল ওয়ার্কিং শপে জবের উপর লেআউট ও মার্কিং করার জন্য বিশেষভাবে এটি ব্যবহৃত হয়। বার্নিয়ার হাইট গেজের গঠন ও কার্যপ্রণালী বার্নিয়ার ক্যালিপার্সের মতোই, তবে এটি উচ্চতা পরিমাপ করা বা উচ্চতা পরীক্ষা করা ছাড়াও সারফেস গেজের অনুরূপ মার্কিং করতে ব্যবহার করা হয়। এর প্রধান স্কেলের দণ্ডটি খাড়াভাবে ভিত্তির উপর শক্ত করে আটকানো থাকে। এই যন্ত্রের পরিচয় এখানে দিয়েছেন, এটি কি কাজ করে এটারও দিয়েছেন। তারপর হচ্ছে এই গেজের দুটি বর্গের এর পরিতে একটি থাকে এবং এর সাথে একটি ধারালো স্ক্রাইবার স্ক্রু এর সাহায্যে আবদ্ধ করা থাকে। এই যে আবদ্ধ, এই যে এটির পরিচয়, স্ক্রাইবারের স্তরের রড সংযুক্ত করে এর সাহায্যে ডেপথ অনেক গভীর গেজের নেই গভীরতাও মেপে নেওয়া যায়। এছাড়া স্ক্রাইবারের পরিবর্তে ডায়াল ইন্ডিকেটর সংযুক্ত করে আরো শুকনো এবং সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হয়। ডায়াল ইন্ডিকেটর এটা একটা যন্ত্রের নাম, এটা অ্যাড করে কি করা হয়, এটাও এখানে লাগায় তারপরে কি করা হয়, আরো শুকনো এবং সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হয়। তারপর হচ্ছে এগুলোর পরিচয় আরো টিচারে দিবে বিস্তারিতভাবে, এগুলোর যন্ত্র দেখায় পরিচয়টা দিবে। আমি এখানে রিডিংটাকে সহজভাবে বর্ণনা করতেছি। ট্রাই স্কয়ার এক প্রকার প্রত্যক্ষ কৌণিক মাপক যন্ত্র। এই যে ট্রাই স্কয়ার, এটা অনেক সময় দেখে থাকবা স্কেল এরকম
ট্রাই স্কয়ার এক প্রকার প্রত্যক্ষ কৌণিক কোণ কোণা মাপে মাপে পরিমাপ করে। এটি কোনো কার্যবস্তু সন্নিহিত দুটি তল মানে দুটো কোণা পরস্পরের সাথে এক সমকোণ মানে 90 ডিগ্রি, এক সমকোণ মানে কি 90 ডিগ্রি এক সমকোণে আছে কি না, অথবা কোনো তলের উপরিভাগের সমতলতা পরীক্ষা করা এবং মার্কিং করার সময় সরলরেখা টানতে ব্যবহৃত হয়। কম্বিনেশন সেট শুকনোভাবে বস্তুর কম্বিনেশন সেট হচ্ছে এই যে কম্বিনেশন সেট, এটা দিয়ে কি করা হয় পরিমাপ করা হয়। কম্বিনেশন সেট শুকনোভাবে বস্তুর সমকোণ মানে সমতলতা, এটা জ্যামিতিতে পাওয়া যাবে সমকোণ 90 ডিগ্রি পরীক্ষা করা ছাড়াও এটি কোনো বস্তুর উপর শুকনোভাবে সমান্তরাল সরল রেখা টানতে ব্যবহৃত হয়। স্কয়ার হেডের সাহায্যে 45 ডিগ্রি কোণে এবং 90 ডিগ্রি কোণে সরল রেখা টানা যায়। এটা গণিত করার সময় জ্যামিতি অধ্যায়ে কি করা যাবে, এগুলা সবগুলা পাওয়া যাবে। ঠিক আছে, তখন এটা প্যারা লাগবে না, আপাতত যতটুকু বুঝতেছো এতটুকু বুঝলেই হবে। তাছাড়া তো হচ্ছে স্যারে তোমাদের ক্লাস নেবেই। তারপর হচ্ছে এটা স্টিল রুল, আমরা সাধারণত এটার সাথে বেশি পরিচিত। এটা আমরা পরীক্ষার সময় কি করে থাকি, ব্যবহার করে থাকি। এটারও মেকানিক্যাল কাজে ব্যবহার রয়েছে। মেকানিক্যাল ওয়ার্কশপের কাজে বিভিন্ন মাপ গ্রহণ করতে সবচেয়ে সরল ও সাধারণ মাপ যন্ত্র হলো প্লেন স্টিল রুল বা সংক্ষেপে এটিকে স্টিল রুল বলা হয়। এটি সাধারণত 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার লম্বা হয়। এতে সর্বনিম্ন 0.5 মিলিমিটার মাপ নেওয়া যায়। এটি স্টেইনলেস স্টিলের তৈরি হয় এবং এর সাহায্যে জবের দৈর্ঘ্য মানে কাজের দৈর্ঘ্য, প্রস্থ, বেধ এবং উচ্চতার মাপ সরাসরি গ্রহণ করা যায়। তারপর প্যারালাল ক্ল্যাম্প এই যে এটা হচ্ছে প্যারালাল ক্ল্যাম্প। এটা অনেক সময় রাজমিস্ত্রিদের হাতে দেখতে পারো। কাজ করার সময় যখন দৃঢ়ভাবে বাধা প্রয়োজন হয় তখন প্যারালাল ক্ল্যাম্প কার্যবস্তু ক্ল্যাম্প করার কাজে ব্যবহার করা হয়। এইগুলো যন্ত্রাংশের পরিচয়। তারপর হচ্ছে আমরা যাবো পরের পৃষ্ঠায় 31 পৃষ্ঠায়। এখানে দেওয়া আছে কাটিং টুলস, যেসব যন্ত্রের মাধ্যমে কি করা হয় কোনো কিছু কাটা হয়। পূর্বে যে আলোচনা করেছি, পূর্বে যে যন্ত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে পরিমাপ করার জন্য, মাপ ঝোপ করার জন্য। যে সকল টুলস দ্বারা ধাতুকে কাটা বা ক্ষয় করা যায় সেই সকল টুলসকে কাটিং টুলস বলা হয়। যেমন ফ্ল্যাট অর্থ সমতল, ফ্ল্যাট মানে কি সমতল, ফ্ল্যাট শব্দ অর্থ সমতল। চ্যাপ্টা, সুতরাং এই ফাইলের উপরিভাগ সমতল বা চ্যাপ্টা এবং অগ্রভাগ মানে সামনের ভাগ ক্রমশ সরু হয়ে থাকে। এর দৈর্ঘ্য সাধারণত 5 সেন্টিমিটার হতে 15 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হতে 45 সেন্টিমিটার পর্যন্ত হয়। ওয়ার্কশপের অধিকাংশ কাজ এ ফাইল দ্বারা করা যায়। রাফ, বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ এবং ডেড স্মুথ সকল গ্রেডের ফ্ল্যাট ফাইল বাজারে পাওয়া যায়। কি করা যায়, বাজারে পাওয়া যায় এই যে ফ্ল্যাট ফাইল। এইসব দ্বারা কি করা হয়, বিভিন্ন ধাতব পদার্থ কি করা হয়, কাটা হয়। তারপর হচ্ছে সিজেল হচ্ছে এটি একটি এই যে সিজেলের দেখতে, এটা হচ্ছে সিজেল, এটি একটি ধাতু কর্তনকারী যন্ত্র। এটা দ্বারা কি করা হয়, ধাতু কাটা হয় যেগুলো শক্ত পদার্থ। বাংলায় একে ছেনি বলা হয়, ছেনি। কোন সিজেলের মাপ বলতে এর কাটিং এজের দৈর্ঘ্যকে বোঝায়। এই মাপ 6 মিলিমিটার হতে 32 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা করব হ্যাক্স, এইটার সাথে আমরা বেশি পরিচিত। আমাদের বাড়ি ঘরে রাজমিস্ত্রিরা এই রড কাটার কাজে এই হ্যাক্স ব্যবহার করে থাকে। হ্যান্ড হ্যাক্স দ্বারা কোনো বস্তু কাটা বা বিদীর্ণ অথবা বিদীর্ণ মানে কি মাঝখান দিয়ে কাটা বা দ্বিখণ্ডিত করা বা দুই ভাগে ভাগ করা, দ্বিখণ্ডিত করার পদ্ধতিকে হ্যান্ড হ্যাক্স সোয়িং বলা হয়। কি বলা হয়, হ্যান্ড হ্যাক্স সোয়িং বলা হয়। সাধারণত কম ব্যাস বিশিষ্ট মানে কম মোটা ব্যাস মানে মোটা বিশিষ্ট অল্প সংখ্যক বস্তু কাটতে এটি ব্যবহৃত হয়। পাওয়ার হ্যাক্স এর অভাবে বড় ব্যাস বিশিষ্ট বস্তু কাটতেও এ প্রণালী ব্যবহৃত হয়, কিন্তু ইহা সময় সাপেক্ষ, এটা সময় বেশি লাগে। টেপ
ট্যাপ নামক এক প্রকার মেটাল কাটিং টুল দ্বারা, মেটাল মানে লোহা, এই যে ট্যাপ কাটিং টুল দ্বারা গোলাকার ছিদ্রে ভিতরে অভ্যন্তরীণ স্ক্রু থ্রেড বা প্যাচ উৎপন্ন করার পদ্ধতিকে ট্যাপিং বলা হয়। ট্যাপিং কাকে বলা হয়, এই প্রশ্নটা আসতে পারে। ট্যাপ হাই কার্বন স্টিল বা হাই স্পিড স্টিল দ্বারা তৈরি করা হয় এবং স্ক্রু থ্রেড কাটা অংশটি টেম্পার দেওয়া থাকে। টেম্পার দেওয়ার কারণে ট্যাপ কিছুটা ভঙ্গুর থাকে, তাই সতর্কতার সাথে ট্যাপিং করতে হয়। এটা একটি কি হেভি মেটাল কাটিং যন্ত্র। তারপর হচ্ছে ডাই ও ডাই হ্যান্ডেল। এটা হচ্ছে ডাই ও ডাই হ্যান্ডেল। এই যে এটার দ্বারা কি করা হয়, যন্ত্র কাটা, বিভিন্ন ধাতব পদার্থ কাটা হয়, কাটিং করা হয়। ডাই এক প্রকার মেটাল কাটিং টুল বা যন্ত্র যা সিলিন্ডার কাটে পাইপ গোলাকার রড এর উপরিভাগে স্ক্রু থ্রেড বা প্যাচ উৎপন্ন করতে ব্যবহৃত হয়। কি করতে, প্যাচ উৎপন্ন করতে। এটা হাই কার্বন স্টিল বা হাই স্টিল দ্বারা তৈরি হয়। এর থ্রেড অংশ শক্ত এবং টেম্পার করা থাকে। ডাই ট্যাপ এর মতো বিভিন্ন স্ট্যান্ডার্ড মাপের স্ক্রু থ্রেড তৈরি করতে বিভিন্ন মাপ বিশিষ্ট হয়ে থাকে। বিভিন্ন মাপের কি এটা হয়ে থাকে। তারপর বলছে রিমার। কি রিমার, এই যে রিমার বিভিন্ন, একটা দুইটা কতগুলো আছে, বিভিন্ন দ্বারা কি করে, বিভিন্ন পরিমাপের দ্বারা কাটা হয়। একটা দ্বারা ছোট, একটা দ্বারা মাঝারি, একটা দ্বারা মিডিয়াম, একটা দ্বারা সবচেয়ে বড়, এরকম ভাবে বিভিন্ন ভাবে কি করা হয়, এই যে কাটা হয়। ড্রিলিং, রিমার মানে কি, ড্রিলিং এ বেশি ব্যবহৃত হয়। বোরিংকৃত ছিদ্রকে রিমারের সাহায্যে প্রয়োজনীয় মসৃণতা, সমান্তরালতা, গুরুত্ব, সঠিক আকার সহ ফিনিশিং করার জন্য মেশিনিং অপারেশনকে রিমিং বলা হয়। তারপর হচ্ছে আমরা যাবো 32 নম্বর পেজে। এখানে দেখাচ্ছে কি পাইপ কাটার একটা যন্ত্র দেখাচ্ছেন। পাইপ কাটার, এটার নামই পাইপ কাটার। মেটাল পাইপ কাটার জন্য, মেটাল মানে লোহার যে পাইপ গুলো আছে ওইগুলো কাটার জন্য প্লাম্বারগণ পাইপ ফিটিং, যারা প্লাম্বারগণ পাইপ ফিটিং কাজে পাইপ কাটার ব্যবহার করে থাকেন। যারা এইসব কাটাকাটি করে, পাইপের নিয়ে কাজ করে, তাদেরকে প্লাম্বারগণ বলা হয়, প্লাম্বারার বলা হয়। এরা কি করে, পাইপ ফিটিং কাজে পাইপ কাটার ব্যবহার করা হয়। এই পাইপ কাটার কি করা হয়, ব্যবহার করা হয়। এটি দ্বারা অতি সূক্ষ্মতা, সার্বিক মান মানে একদম পরিমাপ অনুযায়ী শুকনো, কোনো ভুল হয় না, পেশাদারিত্ব বজায় রেখে, পেশাদারিত্ব মানে কি একদম দক্ষতার সাথে রেখে পরিচ্ছন্নভাবে মেটাল পাইপ কাটা যায়, সুন্দরভাবে পাইপ কাটা যায়। পাইপ কাটার সময় লুব্রিক্যান্ট বা কুল্যান্ট ব্যবহার করতে হয়। পাইপ কাটার সময় লুব্রিক্যান্ট এক ধরনের কি এই পদার্থ, তরল পদার্থ ব্যবহার করা হয়, কুল্যান্ট ব্যবহার করতে হয়। ড্রিল বিট ড্রিল বিট ড্রিল বিট এক প্রকার কাটিং টুলস যা নলাকার গর্ত তৈরি করতে ব্যবহৃত হয়। নলাকার গর্ত, এই যে দেখো নলাকার, এটা যে কাটিং টুলস, এগুলো ব্যবহারিক ক্ষেত্রভেদে অনেক আকারের হয়ে থাকে। ড্রিল বিট সমূহ সাধারণত একটি মেশিনের সাথে সংযুক্ত থেকে ঘুরায় এবং গর্ত তৈরি করতে টর্ক এবং অক্ষীয় বল প্রদান করে। এটা বল মানে শক্তি দুইটা প্রকার, অনেকগুলো প্রকার আছে, তার ভিতরে টর্ক একটা প্রকার ভাবে শক্তি প্রদান করে এবং অক্ষীয় বল মানে অক্ষীয় শক্তি প্রদান করে। বিভিন্ন ভাবে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রদান করা যায়। এটাকেই বুঝেছি যন্ত্রের মাধ্যমে, যে একটা যন্ত্র কিভাবে কি করা হয়, শক্তি প্রদান করা হয়। এখন একটা মাইক্রোবাসের শক্তি, ইঞ্জিন থেকে যে শক্তি উৎপন্ন হয় সেটা কি হয়, এটা তো ইঞ্জিনে ব্যবহার করে না, এটা ব্যবহার করে চাকায় কি করে, চাকায় মাটির সাথে ঘর্ষণ করে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু উৎপন্ন হয় কোথায়, ইঞ্জিনে, শক্তিটা কোথায় উৎপন্ন হয়, ইঞ্জিনে। এরকম ভাবে এটাকে বলা হয়েছে টর্ক এবং অক্ষীয় বল প্রদান করে। লেদ টুল বিট, লেদ কাটিং টুল লেদ মেশিনের সাহায্যে বেলনাকার কার্যবস্তুকে পছন্দসই আকারে তৈরি করতে ব্যবহার করা হয়। লেদ টুল বিট কি বলা হয়, লেদ টুল, এটা কি লেদার। তারপর হচ্ছে আচ্ছা আমরা যাব মিলিং, মিলিং কাটার। এখানে আমরা অনেকগুলো যন্ত্র দেখতে পাচ্ছি। মিলিং কাটার একটি মিলিং মেশিনের একটি উপাদান অপরিহার্য কি উপাদান। এটি একটি কাটিং টুল যা একটি ওয়ার্কপিস থেকে অতিরিক্ত উপাদান কেটে প্রয়োজনীয় আকৃতি প্রদান
করে সকল মিলিং মেশিনে কার্যবস্তুর অতিরিক্ত অংশ কেটে ফেলার জন্য মিলিং কাটার ব্যবহার করা হয়। কোনো একটা জিনিস বানানোর পরে যদি অতিরিক্ত কোনো একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে, একদিক দিয়ে একটু অতিরিক্ত লোহা বেরিয়ে আছে, ওইটা কাটার জন্য এগুলো ব্যবহার করা হয়। সাধারণ মিলিং অপারেশন চলাকালীন কাটারটি তার অক্ষের সাথে লম্বভাবে সরে যায়, অক্ষের সাথে লম্বভাবে সরে যায়, যা এটি কাটারের পরিধিতে ওয়ার্কপিস থেকে উপাদান অপসারণ করতে সহায়তা করে। নিম্নে বিভিন্ন প্রকারের মিলিং কাঠের চিত্র দেওয়া হলো। অক্ষর মানে হচ্ছে যে একটা শক্তির কথা, লম্বা মানে লম্বা। আচ্ছা, তারপর হচ্ছে যে বিভিন্ন মিল, এগুলোর দ্বারা কি করা হয়, কাটা হয়, জিনিস কি করা যায়, কাটার করা যায়। এই যে এখানে যন্ত্র, বিভিন্ন প্রকার মিলিং কাটার, যেগুলো যেগুলো দ্বারা কি করা হয়, যন্ত্র কাটা হয়। মানে বিভিন্ন একটা জিনিস বানানোর পর যে অতিরিক্ত জিনিসগুলো, ওইগুলো কি করা হয়, এই যে যন্ত্রের মাধ্যমে কি করা হয়, কাটিং করা হয় এবং মসৃণ করা হয়, সুন্দর করা হয়, যাতে দেখতে ভালো লাগে বা অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলা যায়। পরের পৃষ্ঠে যাব। পরের পৃষ্ঠে হচ্ছে পরের পৃষ্ঠায় আমরা যাব। পরের পৃষ্ঠা হচ্ছে কাউন্টার সিকিং ড্রিল। কাউন্টার কি সিকিং ড্রিল বলছে, কাউন্টার সিঙ্কিং ড্রিল। কাউন্টার সিঙ্কিং ড্রিল হলো একটি শঙ্কু আকৃতির টুল যার কাটিং প্রান্ত একটি গর্তের চারপাশ দিয়ে কাটে। গর্ত এবং কাউন্টার সিঙ্ক এর শঙ্কুর কাটিং প্রান্ত দ্বারা প্রয়োজনীয় আকৃতি গঠন করে। এই যে এরকম তুমি দেখবে যে বিভিন্ন ড্রিল মেশিনের বিভিন্ন থাকে, এক একটা মাপ অনুযায়ী একটা ছোট, এটা প্রয়োজন অনুযায়ী কি করে, গর্ত তৈরি করে। তারপরে যাবো আমরা হচ্ছে সেন্টার ড্রিল। সেন্টার ড্রিল, এই যে এটা হচ্ছে কি একদম কেন্দ্রে ড্রিল করে বা গর্ত তৈরি করে। ড্রিল মানে গর্ত, একটি অক্ষের উপর কেন্দ্রের মধ্যে ধরে রেখে গর্ত ড্রিল করার জন্য ব্যবহৃত হয়। এটি কার্যবস্তু মেশিনিং করার সময় কেন্দ্রে ড্রিল করতে ব্যবহৃত হয়। তবে সেন্টার ড্রিলের প্রধান উদ্দেশ্য স্পট ড্রিল করা। কি করা, স্পট ড্রিল করা। স্পট মানে একটা কোনো কাজের যেখানে কাজটা করা হয়, যেখানে ড্রিলটা করবে সেটাকে স্পট বলা হয়। কাউন্টার বোরিং কাটার। কাউন্টার বোরিং কাটার কাটিং টুল যা স্পট ফেজ কাটতে ব্যবহৃত হয়। যদিও জবের পৃষ্ঠ সমতল করতে একটি হ্যান্ড মিলও ব্যবহার করা যেতে পারে, তথাপি একটি কাউন্টার বোরিং টুল জবের উলম্ব পৃষ্ঠে কোনো ফাস্টেনারের হেড তৈরির জন্য একটি লম্ব পৃষ্ঠ তৈরি করতে ব্যবহৃত হয়। একটি কাউন্টার বোরিং কাটার। কাউন্টার কি বোরিং কাটার, এইসব যন্ত্র দ্বারা কি করা হয়, কাটা হয়। কাউন্টার বোরিং কাটার। তারপরে হচ্ছে এখানে কিছু কাজ দিয়েছে, যে অনুসন্ধানমূলক কাজ, বাসায় প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল কাজের বলছে নাম ব্যবহার করা। এই যন্ত্রগুলো কি করা, নাম, কাজ কিভাবে এগুলো কি করতে সিরিয়াল অনুযায়ী লেখার জন্য বলা হয়েছে। এগুলো কিন্তু পরিচয় উপরে উপরে পৃষ্ঠাগুলোতে দিয়ে এসেছে বা আগের পড়ার ভিতরে। আমরা পরের 34 পৃষ্ঠায় চলে যাব। চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় জেনারেল মেকানিক্স আছে যে আনুষঙ্গিক হ্যান্ড টুলস, যেগুলো হচ্ছে আনুষঙ্গিক কাজে ব্যবহার করা হয়, যেগুলো সহযোগিতা করে কাজের ক্ষেত্রে। মেশিন শপে বা ফিটিং বিভাগে কি করে, মেশিন শপ যেখানে মেশিন তৈরি করা হয় বা ফিটিং দেওয়া হয়, সাধারণ কাজে অথবা অন্য টুলস এর সহকারী যন্ত্র হিসেবে যে সকল টুলস ব্যবহৃত হয় তাদেরকে আনুষঙ্গিক টুলস বলা হয়। যেমন এক নম্বর যে বল পিন হ্যামার। কি বলা হয়, বল পিন হ্যামার। বল পিন হ্যামার এর হেড বলের মতো, এটাকে বল পিন হ্যামার বা হাতুড়ি বলা যায় বাংলায়। মতো গোল তাই শ্রেণী হাতুড়ির নাম হয়েছে বল পিন হ্যামার। একটি বল পিন হ্যামারের হেড সাধারণত, হেড মানে যে মাথা, সাধারণত শুকনো কাজের জন্য 2, 4, 8 ও 12 আউন্স ওজন বিশিষ্ট হয়ে থাকে। আউন্স মানে ওজন, এটা ওজন বলা হচ্ছে। এবং ভারী কাজের জন্য এই পরিমাণ পাউন্ড ওজনের হয়ে থাকে। এর ফেস হার্ডেন্ড করা থাকে এবং ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কাজে হ্যামার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্লায়ার্স, বা আমরা যে প্লাস বলি সহজ ভাষায়, এটার নাম হচ্ছে প্লায়ার্স। কি
প্লায়ার্স, কোনো পাতলা শীট বা তারকে ধরে কাজ করার জন্য বৈদ্যুতিক তারের জোড়া দেওয়া ও বৈদ্যুতিক অবস্থায় কেবল এর সাথে তারের সংযোগ দেওয়ার জন্য, তার কাটার জন্য প্রভৃতি কাজে প্লায়ার্স ব্যবহার করা হয়। এসব কাজে কি করা হয়? এই প্লাস ব্যবহার করা হয়। বাইস, বাইস হলো এই যন্ত্রের নাম কি হলো? বাইস। বাইস হলো একটি ক্লাম্পিং ডিভাইস। কি ডিভাইস? ক্লাম্পিং ডিভাইস বা ক্লাম্পিং যন্ত্র। ডিভাইস বলতে এখানে যন্ত্র বোঝাচ্ছে, যা নাট ও বোল্টের সাহায্যে টেবিল বা বেঞ্চের উপরে আবদ্ধ করে ব্যবহার করা হয়। সাধারণত এটি কাস্ট স্টিল দ্বারা তৈরি হয়। এ বাইসের দুটি জ টেম্পারিং করা স্টিলের তৈরি থাকে এবং ভিতরের দিকে খাঁজ কাটা থাকে। বিভিন্ন কার্যবস্তুকে ফাইলিং করা, চিপিং, হ্যামারিং, সোয়িং ইত্যাদি কাজের জন্য বেঞ্চ বাইস ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা বেঞ্চ বানানোর জন্য বেশি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে রেঞ্চ। আমরা যদি রেঞ্চ বলি, এই যে নাট বোল্ট বা স্টারের স্ক্রু অংশকে আটকানো বা খোলার জন্য যে টুলস ব্যবহৃত হয় ওকে রেঞ্চ বলে। কখনো এটিকে স্প্যানারও বলা হয়। কি বলা হয়? এটিকে স্প্যানারও বলা হয়। বোল্টের সাথে নাটকে টাইট দেওয়ার জন্য রেঞ্চ ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা পরে পৃষ্ঠা যাই, 35 পৃষ্ঠা। 35 নম্বর পৃষ্ঠা কি আছে? 35 নম্বর পৃষ্ঠা আছে পাইপ ডাইস্টক। পাইপ ডাইস্টক মরিচা বা জীর্ণ থ্রেড মেরামত বা রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হয়। 3টি স্ক্রু ডাই স্টকের সাথে ব্যবহার করা হয়, যা থ্রেড মেরামত করার সময় সারিবদ্ধকরণে সহায়তা করে। ট্যাপার পাইপ ডাইস্টক মরিচা বা জীর্ণ থ্রেড মেরামত বা রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হয়। এই যে ডাইস্টক, হ্যাঁ, এটা দ্বারা কি করা হয়? এই বিভিন্ন পাইপ টাইপ মরিচা দ্বারা যে বিষয়গুলো আছে ওইগুলো কি হয়? শক্ত নাট যেগুলো মরিচা ধরে গেছে, হ্যাঁ, এগুলা এটার মাধ্যমে কি করা হয়? খোলা হয়, জঙ্কার ধরে গেছে আর কি। তারপরে হচ্ছে আমরা বলবো স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার এক ধরনের হ্যান্ড টুলস যা দিয়ে স্ক্রুকে ঘুরিয়ে খোলা অথবা লাগানো যায়। নিম্নে কতিপয় স্ক্রু ড্রাইভারের চিত্র দেওয়া হলো। বিভিন্ন স্ক্রু ড্রাইভার, এই যে এই একটা, এই যে কতগুলো স্ক্রু ড্রাইভার, হ্যাঁ, এই যে মাথার কি বর্ণনা দিয়েছে, বিভিন্ন নাট করা যায় এটার দ্বারা। এটা তো এই স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খোলা যাবে না। বিভিন্ন স্ক্রু ড্রাইভারের বর্ণনা। তারপর নিচে যাই, নিচে হচ্ছে ড্রিল চাক অ্যান্ড চাকিন। ড্রিল চাক অ্যান্ড চাকিন, এই যে দেখো দুইটা। ড্রিল বিট একটি চাকের মাধ্যমে পোর্টেবল পাওয়ার ড্রিলের চাকে আটকানো থাকে। প্রচলিত ড্রিল বা চাকগুলি একটি 3 চোয়াল বিশিষ্ট হয়ে থাকে, যা বাইরের স্লিভের ঘোরানোর মাধ্যমে খোলা ও বন্ধ করা যায়, কিন্তু চূড়ান্তভাবে টাইট করতে একটি বিশেষ রেঞ্জ ব্যবহৃত হয়, যা চাকি নামে পরিচিত। এই যে এটা চাকি নামে পরিচিত। চাকির উপর একটি হোলে ঢুকানো হয়, যাতে চাকি এর দাঁতগুলো চাক স্লিপের সাথে মিলে গিয়ে দাঁতগুলোকে সংযুক্ত করে চাকি ঘুরিয়ে চূড়ান্তভাবে টাইট করা হয়। তারপর হচ্ছে নাম্বার 5। নাম্বার 5, মেকানিক্যাল ওয়ার্কশপ ও মেটাল ওয়ার্কশপে কোন জব বা প্রোডাক্টের যন্ত্রাংশ সমূহকে, প্রোডাক্ট মানে বোঝায় জব কাজ, যন্ত্রাংশ সমূহকে অ্যাসেম্বলিং করার জন্য, সাজানোর জন্য বা দাগ দিয়ে রাখার জন্য বা যাতে হারায় না যায় বা জন্য শনাক্ত করার বা যাতে চিনতে সহজ হয়। অ্যাসেম্বলি মানে কি? চিনতে সহজ হয়, এই জন্য কি করা হয়? দাগ দিয়ে রাখা হয়, এটাকে অ্যাসেম্বলিং মেবি বলা হয়। আমরা আরো পরিচয় পাবো সামনে। সুবিধার্থে নাম্বার 5 দিয়ে নাম্বারিং করা হয়। তাছাড়া প্রোডাক্টের উৎপাদনের তারিখ ও ব্যাচ, হ্যাঁ, নাম্বার কোথায় করে লেখার জন্য নাম্বার 5 ব্যবহার করা হয়। এই যে যেটা সিল মারে, যেটা এটার নাম্বার 5 বলা হয়েছে। তারপর হচ্ছে আমরা পরে পেজ যাই, 37 নম্বর পেজ। লেটার পাঞ্চ, কি বলা হয়? লেটার পাঞ্চ ধাতব বা মেটালিক জবের উপর নাম ও শনাক্তকরণ চিহ্ন দেওয়ার জন্য লেটার পাঞ্চ ব্যবহার করা হয়। কোনো কোনো মেকানিক্যাল ও মেটাল ওয়ার্কশপে উৎপাদিত প্রোডাক্ট বা যন্ত্রের উপর প্রতিষ্ঠানের লোগো সমেত প্রোডাক্টের প্রতিষ্ঠানের কি লোগো বা মানে চিহ্ন
যে এটা ওই কোম্পানির, এরকম কোম্পানির নাম লেটার পাঞ্চ দিয়ে লেখা থাকে বা সিল দিয়া বা এটা দিয়ে কি করা হয় লেখা দিয়ে থাকে। এটা যন্ত্রের মাধ্যমে কি হয় অনেক অনেকগুলা প্রোডাক্ট থাকে, দেখা যাচ্ছে একটা বিস্কুট কোম্পানি হাজার হাজার বিস্কুট বের করে, সেখানে কি করা হয় এটার মাধ্যমে মেশিন মাধ্যমে কি করা হয় পাঞ্চ করা হয় বা লোগো দেওয়া হয় বা চিহ্ন দেওয়া হয়। তারপর যে স্ক্রু এক্সট্রাক্টর, স্ক্রু এক্সট্রাক্টর, এই যে স্ক্রু এক্সট্রাক্টর, স্ক্রু যদি হোলের মেটাল বা কাঠের হোলের ভিতর ভেঙে যায়, স্ক্রুর যে মাথা আছে সেটা যদি কাঠের ভিতরে বা যেখানে খুলতে গেছে সেটা সেখানে যদি ভেঙে যায় তাহলে আটকে যায়, তবে স্ক্রু এক্সট্রাক্টর মানে স্ক্রু বের করা, দিয়ে ভেঙে যাওয়া বা আটকে যাওয়া স্ক্রুকে অপসারণ করা যায়। হ্যান্ড বাইস, একটি হ্যান্ডেলের উপর একটি ছোট ক্লাম্প বা বাইস ছোট জবকে বা ছোট কাজকে ধরে রাখার জন্য হ্যান্ড বাইস ব্যবহার করা হয়, এই যে হ্যান্ড বাইস। তারপর হচ্ছে পিন বাইস, তারপর হচ্ছে কি পিন বাইস, পিন বাইস, পিন বাইস টুল হোল্ডিং ডিভাইস যা ছোট টুলকে ক্লাম্প করার কাজে ব্যবহার করা হয়, এই যে পিন বাইস। সি ক্ল্যাম্প, এটি দেখতে ইংরেজি সি অক্ষরের মতো, তাই এর এরূপ নাম হয়েছে। ভারী এবং হালকা উভয় ধরনের কাজে এটি ব্যবহার করা যায়, সি ক্ল্যাম্প। তারপর হচ্ছে পাওয়ার টুলস, হ্যাঁ এই যে এটা পাওয়ার টুলস, পাঁচটা প্রকার আছে, পাঁচটা প্রকারের মধ্যে দুইটা চলে গেছে, এই যে মানে এটা পাওয়ার টুলস। যেসব টুলস বৈদ্যুতিক শক্তি, বাতাসের চাপে এবং ঘন তরলের চাপ দ্বারা পরিচালিত হয় তাদেরকে পাওয়ার টুলস বলে। পাওয়ার টুল সমূহ মূলত প্রতিটি মেকানিক্যাল ওয়ার্কশপে প্রধান ভূমিকা পালন করে থাকে। এই যে সবগুলো প্রকার ভেদে বর্ণনা করা হচ্ছে, সবগুলোর পরিচয় এখানে দিচ্ছে। প্রথম প্রকার, পরে পরিচয় এবং যন্ত্রাংশের নামগুলো, কোন কোন যন্ত্র কোন কোন প্রকারের সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, বলতেছে পোর্টেবল বা স্টেশনারি পাওয়ার টুলস, আমরা সাথে এখানে যাই। পোর্টেবল বা স্টেশনারি পাওয়ার টুলস সমূহ সম্পর্কে এখানে আলোচনা এবং এই সরঞ্জামগুলি নিরাপদ অপারেশন সম্পর্কে, মানে অপারেশন মানে কাজ এখানে বর্ণনা করা হয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ করলে টুলের সেলফ লাইফ, টুলের মানে যন্ত্রের লাইফ কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সঠিক সেট আপ অপারেটিং পদ্ধতি মানে পরিচালনা পদ্ধতি অনুসরণ করলে দুর্ঘটনা হ্রাস পায়। বিদ্যুৎ দ্বারা চালিত টুলসমূহ যখন ভুলভাবে ব্যবহার করা হয় তখন বিপজ্জনক হতে পারে। বিদ্যুতের উৎসের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে, যেমন বৈদ্যুতিক, নিউমেটিক, হাইড্রোলিক ইত্যাদি। কর্মীদের সকল বিদ্যুৎ সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া উচিত। তাদের সম্ভাব্য বিপদগুলো বোঝার পাশাপাশি সেই বিপদগুলো ঘটতে না দেওয়ার জন্য সুরক্ষা পদ্ধতি ও সতর্কতা সমূহ মেনে চলা উচিত। অনিরাপদভাবে ব্যবহারের ফলে যে কোনো দুর্ঘটনায় ঘটে যেতে পারে। দেখো নিউমেটিক টুল, নিউমেটিক টুল, এই যে নিউমেটিক টুলের ছবি। নিউমেটিক টুল মূলত বায়ুর প্রেসারে অপারেট করা হয়, বায়ুর প্রেসারে কি করা হয় পরিচালনা করা হয় বা শক্তি পায়। প্রাথমিকভাবে বায়ুর প্রেসারে টুলস পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেমন নেইল গান, পেইন্ট স্প্রেয়ার, পিট মেটাল শেয়ারিং মেশিন ইত্যাদি কি করা হয় বায়ুর প্রেসারে অপারেট করা হয়। তারপরে যে সার্কুলার্স, পোর্টেবল সার্কুলার স, পোর্টেবল সার্কুলার্স বিভিন্ন ম্যাটেরিয়াল সোজাভাবে সক্ষম। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই করাতের অন্যান্য নাম হলো স্কিলস, ইউটিলিটিস, বৈদ্যুতিক হ্যান্ডস অ্যান্ড বিল্ডার্স। করাতটির হ্যান্ডেলে করাত শুরু করার জন্য একটি ট্রিগার সুইচ থাকে, কি সুইচ, ট্রিগার সুইচ। তারপরে ব্লেডের দাঁতের মুখ ঘূর্ণনের দিকে তাকে, ব্লেডটি দুই গার্ড দ্বারা সুরক্ষিত। উপরে একটি রিজ আছে যা ব্লেডের সাথে কন্ট্যাক্ট করতে পারে না এবং ফ্লাইং অবজেক্টে আটকাতে সাহায্য করে। নিচে একটি স্প্রিং লোড গার্ড আছে যা উপরে গার্ডের নিচে স্প্রিং করে যখন করারটি দিয়ে কাটা হয়। এটা দিয়ে কি করা হয় বিভিন্ন জিনিস কাটা হয়।
লোহাটা আনুষঙ্গিক আরো বিভিন্ন ধাতব পদার্থ কি করা হয়, কাটা হয় সার্কুলার দেয়া। তারপর পরে আমরা যাবো 38 নম্বর পেজে, 38 নম্বর পেজ। তারপর হচ্ছে এখানে কি আছে, কাট অফ আছে, কাট অফ কাট অফ বা ক্রপস ধাতব পদার্থ যেমন লোহা, এটা তো দেখলেই পরিচিত লাগে, দেখছো অনেক সময় এই যে ওয়ার্কশপে কাজ করে। লোহার সমতল বার, রড এবং চ্যানেল সমূহকে সোজা কৌণিকভাবে কর্তন করতে ব্যবহৃত হয়। কৌণিকভাবে কোনাকুনিভাবে কাট অফ মেশিনে একটি পাতলা ঘর্ষণকারী বৃত্তাকার ডিস্ক, যেটা এই ডিস্কটা যেটাতে কাটা হয় করাত হিসেবে ব্যবহার করা হয়। ডিস্কটি খনিজ বা সিনথেটিক থেকে তৈরি ফাইবার, রজন বন্ডিং যুক্ত। এই ডিস্ক সময় 2 মিলিমিটার থেকে 3 মিলিমিটার, এই যে এতটুকু হয়ে থাকে, পুরো পুরো হয়ে থাকে। তারপর হচ্ছে 150 মিলিমিটার থেকে 500 মিলিমিটার, 6 ইঞ্চি থেকে 20 ইঞ্চি ব্যাসে তৈরি করা হয় হ্যান্ড ড্রিল। ঠিক আছে, হ্যান্ড ড্রিলে যাবো আমরা। এই যে হ্যান্ড ড্রিল, হ্যান্ড ড্রিল এই যে পুরোপুরি নেওয়ার চেষ্টা করলাম। হ্যান্ড ড্রিল পোর্টেবল বৈদ্যুতিক ড্রিল মেশিন, ড্রিলিং হোল, ড্রাইভিং স্ক্রু, স্টিয়ারিং পেইন্ট সহ বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। বৈদ্যুতিক ড্রিল কার্ড বা কর্ডলেস হতে পারে। কর্ড ড্রিল ডাবল ইনসুলেটেড বা 3 প্রান্তের হতে পারে। কিছু বৈদ্যুতিক ড্রিল একটি পিস্তল গ্রিপ থাকে, একটি ট্রিগার সুইচ পিস্তল গ্রিপের উপর উপস্থিত থাকে, যাতে হালকা অপারেশনের সময় এক হাতে নিয়ে ব্যবহার করা যায়। ট্রাক কলার, কি হোল, ফরওয়ার্ড রিভার্স বা পাওয়ার ট্রিগার, এই যে পাওয়ার ট্রিগার, রিভার্স সুইচ, ট্রিগার লক, পাওয়ার কর্ড, এই যে মানে মূলত কারেন্ট যায় বা বিদ্যুৎ, এটাই হ্যান্ড ড্রিল। তারপরে হচ্ছে আমরা পরে পেজ যাবো। পরে পেজ হচ্ছে এই যে কলমটা নিয়ে নেই। তারপর হচ্ছে আমরা এখানে চলে আসবো, এই যে হ্যামার ড্রিল। হ্যামার ড্রিল প্রতিটা যন্ত্রের কি আছে, নাম আছে, কাজ আছে, সব কিছু বিবরণ দেওয়া আছে, শুধু পড়তে হবে। হ্যামার ড্রিল একদম সহজ। হ্যামার ড্রিল এই যে গাঁথনি, হ্যামার ড্রিল গাঁথনি বা পাথরের মধ্যে ড্রিল করতে সক্ষম। এক একটা যন্ত্র এক একটা কাজের জন্য ব্যবহার করা হয়। এর জন্য বিশেষ হ্যামার ড্রিল বিট আছে। এই যে এখানে যে ড্রিল বিটটা, এটা বিশেষভাবে তৈরি করা থাকে, যা হোল থেকে ওয়েস্টেজ সরানো এবং ওয়েস্টেজ মানে কি, যখন যে তুমি একটা জিনিস ছিদ্র করবা তখন তো সেখান থেকে কিছু কি ধরো ইটের গুঁড়া, বিভিন্ন গুঁড়া আসবে, ওইগুলো কি আবার বাইরে বের করার জন্য আবার এখানে সিস্টেম করা থাকে সরানো, এবং এইটাকে ওয়েস্টেজ বলা হয়েছে, যেটা ওয়েস্ট মানে ময়লা আর কি, ওয়েস্টেজ সরানোর সময় পাউন্ডিং করতে পারে। হ্যামার ড্রিলের একটি স্প্রিং লোড চাক রয়েছে, যাতে বিটগুলিকে শক্ত না করে চাকের মধ্যে ঠেলে দেওয়া হয়। ড্রিল বিটটি চাকে শক্তভাবে ধরে রাখা হয় না, তবে পিস্টনের মতো পিছনে পিছনে স্লাইড করতে পারে। ঘূর্ণায়মান ড্রাইভ স্লাইডিং কি ওয়ে ব্যবহার করা হয়, যা শ্যাঙ্কের শেষে খোলা থাকে, যা চাকের চাবিগুলির সাথে সেট হয়ে যায়। এটা হচ্ছে এটা কিভাবে কাজ করে এটার বর্ণনা, এটা এই যন্ত্রটা কিভাবে কাজ করে। তারপর হচ্ছে ড্রিল পিস, আর এটা কৃষির কাজ করে এটা জন্য বলে দিয়েছে যে ড্রিল গাঁথনি বা ইটের গাঁথনি যেটা আছে বা পাথরের মধ্যে ড্রিল করতে, এই কাজটা কিন্তু বলে দিচ্ছে। আর এটা কিভাবে যন্ত্রটা কাজ করে এটা বর্ণনা এখানে দিয়েছে। তারপর হচ্ছে ড্রিল প্রেস, এই যে ড্রিল প্রেস, এই যন্ত্রটা সব বেশিরভাগ এই ওয়ার্কশপে দেখা যায়। বিভিন্ন কাজের উপযোগী ও সহজ অপারেশনের জন্য ড্রিল প্রেস পাওয়ার টুলসের মধ্যে বেশি ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। একটি ড্রিল প্রেস মেজে বা বেঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। ড্রিল প্রেসের 4টি মৌলিক অংশ হলো বেস, কলাম, টেবিল, হেড। বেস এই যে এই যে লম্বা যেটা দাঁড়া হয়ে আছে, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে কি এই বেস। টেবিলটি কলমের উপরে এবং নিচে সরানো যায়, ওই যে এটা দ্বারা কি এখানে রাখে, তারপর এটাতে ড্রিল করে। তারপর হচ্ছে আমরা নিচে যাই, দেখি অ্যাঙ্গেল গ্রাউন্ডার। কি বলছে, অ্যাঙ্গেল গ্রাউন্ডার, এই যে এইটা অ্যাঙ্গেল গ্রাউন্ডার, এই যে যেটা কি করে মসৃণ কাজে
গ্রাউন্ডার অ্যাঙ্গেল গ্রাউন্ডার এর একটি গ্রাউন্ডিং ডিস্ক রয়েছে যা মোটরের অক্ষের দিকে 90 ডিগ্রি ঘোরে। ডিস্কের ব্যাস 100 মিলিমিটার থেকে 180 মিলিমিটার, 4 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত এবং প্রতিটি ডিস্কের ধরন এবং আকার তার আরপিএম রেটিং নির্দিষ্ট করে থাকে। আরপিএম রেটিং নির্দিষ্ট করতে আরপিএম মানে হচ্ছে একটা মোটর কত স্পিডে ঘুরে, এটা এটার এটা প্রকাশ করে আরপিএম দ্বারা। যেমন 4 ইঞ্চি ডিস্কের আরপিএম, এটা বলছে কি আরপিএম হচ্ছে যে এটা অর্থাৎ এই ডিস্কটি অবশ্যই ডিস্কে উল্লিখিত। যদি এত আরপিএম থাকে যদি তাহলে এভাবে কি করবে ঘুরবে। অবশ্যই ডিস্কে উল্লিখিত আরপিএম এর কত এটা বিভিন্ন আরপিএম এর কি করা হয় যন্ত্র হয়ে থাকে। আরপিএম এর কম আরপিএম মেশিনে ব্যবহৃত হতে হবে। যদি এর অতিরিক্ত আরপিএম যুক্ত মেশিনে ব্যবহার করা হয় তাহলে ডিস্ক ভেঙে দুর্বল করতে পারে। বলছে কি অতিরিক্ত আরপিএম যুক্ত মানে ধরো যে এখানে যে 15 জায়গায় যদি আরো 17 থাকে, হ্যাঁ, যে আর বেশি আরপিএম থাকে তখন কি হবে, তাহলে এটা কি হবে যে ডিস্ক ভেঙে যাবে। কি হবে ডিস্ক ভেঙে যাবে যদি মোটর শক্তি বেশি হয় আর এই ডিস্কের শক্তি দুর্বল হয়। আর যদি দুইটাই পরিমাপ অনুযায়ী থাকে, ব্যালেন্স অনুযায়ী থাকে, তাহলে কি হবে কাজটা করা যাবে, এটাই বলা হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে আমরা যাই, তারপর হচ্ছে এটা এখানে শেষ, হ্যাঁ শেষ। তারপর হচ্ছে আমরা যাই হচ্ছে বেঞ্চ গ্রাউন্ডার। কি বলছে বেঞ্চ গ্রাউন্ডার, এনে বলছে বেঞ্চ গ্রাউন্ডার। এই যে দেখো বেঞ্চ গ্রাউন্ডার। বেঞ্চ গ্রাউন্ডার সাধারণত মোটর শেফটের উভয় প্রান্তে গ্রাউন্ডিং হুইলের সাথে একটি বৈদ্যুতিক মোটর দিয়ে গঠিত। গ্রাউন্ডিং হুইলগুলো গার্ডের মধ্যে আবদ্ধ থাকে এবং সামনের দিকে একটি টুল রেস্ট এবং একটি স্পার্ক শিল্ড থাকে। অপারেটররা যাতে গ্রাউন্ডিং করতে পারে সেই জন্য চাকাগুলো ঘুরে। বেঞ্চ গ্রাউন্ডার একটি বেঞ্চে বা ফ্রি স্ট্যান্ডিং পোডেস্টাল মাউন্ট করা থাকে। এই যে দেখো এইটা। তারপর হচ্ছে মেশিন টুলস। কি বলছে মেশিন টুলস, মেশিনের যন্ত্রাংশ যেগুলো আছে। মেশিন টুলস হলো শক্তিচালিত যান্ত্রিক ব্যবস্থা যা কাটিং টুলের সাহায্যে ওয়ার্কপিস থেকে মানে ওয়ার্কশপ থেকে নির্ধারিত পরিমাণ ধাতু অপসারণ করা, প্রয়োজনীয় আকার আকৃতি মসৃণতা প্রদান করতে, মানে মসৃণতা মানে ফিনিশিং প্রদান করতে ব্যবহৃত হয়। যেমন লেদ মেশিন। কি মেশিন লেদ মেশিন। লেদ মেশিন হলো একটি মেশিন টুল যা একটি ঘূর্ণায়মান ওয়ার্কপিস থেকে অপ্রয়োজনীয় পদার্থ কেটে বস্তুকে প্রয়োজন অনুযায়ী আকৃতি প্রদান করে। লেদ মেশিন দ্বারা সাধারণত একটি একমুখী কাটিং টুলের সাহায্যে স্পিন্ডলের সাথে সংযুক্ত চাকে বাঁধা অবস্থায় ঘুরন্ত কার্যবস্তুকে কেটে প্রধানত সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল, ফেসিং ইত্যাদি জব ও স্ক্রুতে তৈরি করা যায়। আচ্ছা তারপর হচ্ছে শেপার মেশিন। কি করা হয় শেপার মেশিন। শেপার মেশিন মূলত অনুভূমিক, উল্লম্ব বা সমতল পৃষ্ঠ উৎপাদন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। র্যামে এটি ধাতু কাটার সময় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটি ধরে রাখে এবং ওয়ার্কপিসটি টেবিলে স্থির রাখে, স্থির থাকে। এই যন্ত্রগুলোর কি পরিচয় দিচ্ছে এখানে। তারপরে পৃষ্ঠায় যাই আমরা 41 পৃষ্ঠায়, 41 পৃষ্ঠায় যাই। এগুলো তো পরিচয় শুধু বাড়তি আছে। আচ্ছা যাই শেষ করি। এখানে যে প্ল্যানার মেশিন। কি বলা হয়েছে প্ল্যানার মেশিন। প্ল্যানার মেশিন বাড়ির যন্ত্রাংশ বা ওয়ার্কপিসে ওয়ার্কপিসে সমতল পৃষ্ঠ তৈরি করতে ব্যবহৃত হয়। ওয়ার্কপিস টেবিলের উপর স্থাপন করা হয় এবং কাটিং টুল স্থির থাকে। টেবিল ওয়ার্কপিস সহ চলাচল করে। অপ্রয়োজনীয় ধাতু কেটে ফেলে ইঙ্গিত আকৃতি প্রদান ইপ্সিত মানে প্রয়োজন, ইপ্সিত মানে যেমন তুমি চাও এরকম কি করে আকৃতি প্রদান করে থাকে। এটা হচ্ছে প্লানার মেশিন। তারপর হচ্ছে পোডেস্টাল ড্রিল মেশিন।
পেডেস্টাল কি মেশিন? ড্রিল মেশিন। এই যে পেডেস্টাল ড্রিল মেশিন হলো এক ধরনের পাওয়ার টুল যা ওয়ার্কশপের মেঝেতে সিসি ফাউন্ডেশন করে নাট বোল্টের মাধ্যমে দৃঢ়ভাবে স্থাপন করা হয়। এই ড্রিল মেশিনকে পিলার ড্রিল মেশিনও বলা হয়। এটিকে ওয়ার্কপিসের পুরুত্ব অনুযায়ী ওয়ার্ক বেঞ্চকে সমন্বয় করা যায়। মেশিনটিতে মোটর ব্যবহার করে উচ্চ গতিতে ড্রিল বিট রোটেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের জব বা ওয়ার্কপিসে হোল বা ছিদ্র করা যায়। তারপর হচ্ছে মিলিং মেশিন। কি বলছে? মিলিং মেশিন। আচ্ছা, মিলিং মেশিন একটি কাটিং টুল ঘোরানোর মাধ্যমে একটি দাতব জবের টুকরো থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে প্রয়োজনীয় আকৃতি প্রদান করে থাকে। মিলিং মেশিনে সাধারণত উলম্ব বা অনুভূমিক ফ্ল্যাট এবং অনিয়মিত পৃষ্ঠগুলি মেশিনিং করা হয়। গিয়ার, স্প্লাইন, থ্রেড, স্লট ইত্যাদি তৈরি করতে ও দাতব ওয়ার্কপিসের মধ্যে ড্রিলিং এবং বোরিং করতে মিলিং মেশিন ব্যবহার করা হয়। এই যে যন্ত্র। এখন যন্ত্রপাতি শুধু পরিচয়। আচ্ছা, আমরা দ্বিতীয় পর্বে বাকি অধ্যায়টুকু আলোচনা করব। আজকে এই পর্যন্তই।